আসসালামু আলাইকুম। বিবিসি টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, যুদ্ধবিরতি চূড়ান্ত খসড়া নিয়ে মুখ খুলল ইসরায়েল। জানিয়ে দিব গাজায় শান্তি চুক্তি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, যা থাকছে পরের চুক্তিতে। আরো জানিয়ে দিব পারমাণবিক ইস্যুতে গঠনমূলক বৈঠক হয়েছে, জানালো ইরান ও ইউরোপীয় শক্তিরা। এবং আরো জানিয়ে দেব একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। সর্বশেষ জানিয়ে দেব শক্তিশালী আমেরিকাকে রেখে যাচ্ছি, বিদায় বেলায় বাইডেনের মন্তব্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। যুদ্ধবিরতি চূড়ান্ত খসড়া নিয়ে মুখ খুলল ইসরায়েল। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাস ৪২ দিনের যুদ্ধবিরতিতে ৩৩ ইসরায়েলিকে মুক্তি দেবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তা। কাতারের দোহায় গাজায় যুদ্ধবিরতি মধ্যস্থকারীদের মধ্যে যুদ্ধবিরতি চূড়ান্ত খসড়া হামাস ও ইসরায়েলের হাতে পৌঁছানোর পর এ বক্তব্য প্রদান করে ইসরায়েলি কর্মকর্তারা। সোমবার ১৩ জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। যুদ্ধবিরতি চূড়ান্ত খসড়া নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা আরো জানিয়েছে, এই যুদ্ধবিরতি প্রথম পর্যায়ে হামাস জিম্মিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা ধারণা করছে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের বেশিরভাগই জীবিত, তবে তাদের মধ্যে কয়েকজনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হামলার সময় ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে এখনো ৯৪ জন বন্দী আছেন। এদের মধ্যে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে তারা বেশ আশাবাদী। চুক্তি অনুযায়ী উত্তর গাজায় বাসিন্দারা তাদের এলাকায় ফিরে যেতে পারবেন, তবে ইসরায়েলের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলে জানানো হয়েছে। ইসরায়েলি সেনারা মিশর গাজা সীমান্তে ফিলাডেলফি করিডোর সামরিক উপস্থিতি বজায় রাখবে। গাজায় ইসরায়েলের উপত্যকার মধ্যে একটি বাফার জোন তৈরি করবে। ইসরায়েলি কারাবন্দী থাকা নির্দোষ ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে, তবে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে তাদের গাজা বা অন্য কোনো দেশের মুক্তি দেওয়া হবে না। দোহায় চুক্তির বিষয়ে চলমান আলোচনা খুব শীঘ্রই চূড়ান্ত হতে পারে, তবে চুক্তি বাস্তবায়নের আগে ইসরায়েলের নিরাপত্তা, ক্যাবিনেট ও সরকারের অনুমোদন প্রয়োজন। আরব কর্মকর্তারা আশাবাদী যে উভয় পক্ষের সম্মতিতে শীঘ্রই চুক্তি সম্পূর্ণ হবে। গাজায় শান্তি চুক্তি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, যা থাকছে চুক্তিতে। গাজায় যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি নিয়ে মঙ্গলবার আবারও আলোচনায় বসতে যাচ্ছে মধ্যস্থকারীরা। এর আগে গতকাল সোমবার মধ্যরাতের কাতারের রাজধানী দোহায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই আলোচনায় জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনের প্রতিনিধিত্ব ছিলেন। মধ্যস্থকারীদের দাবি, গতকালের আলোচনায় অনেকটাই সফল হয়েছে। সোমবার নিজের পররাষ্ট্রনীতির সাফল্য নিয়ে বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, চুক্তির ফলে বন্দীরা মুক্তি পাবে, যুদ্ধ থামবে, ইসরায়েলকে নিরাপত্তা দেওয়া হবে এবং ফিলিস্তিনি মানবিক সাহায্যের পরিমাণ অনেকটাই বাড়বে। এ সময় তিনি আরো বলছে, হামাস যে যুদ্ধ শুরু করছিল তার ফলে যারা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মানবিক সাহায্য পাবেন। বাইডেনের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা সোমবার সাংবাদিকদের বলছে, এই চুক্তি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল, এই চুক্তি চূড়ান্ত হওয়ার মুখে রয়েছে। ইসরায়েলের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছে, প্রস্তাবিত চুক্তিতে বলা হয়েছে প্রথম পর্যায়ে হামাস ৩৩ জন বন্দীকে মুক্তি দেবে। তার মধ্যে শিশু, নারী ও অসুস্থ ও বয়স্করা থাকবেন। কিছু নারী সেনাকে হামাস বন্দী করছে, তাদেরকেও প্রথম পর্যায়ে ছাড়া কথা থাকবে। তিনি বলেন, যুদ্ধবিরতির ১৬তম দিনে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে, সেখানে বাকি বন্দীদের ছেড়ে দেওয়ার নিয়ে কথা হবে। হামাসের কাছে এখনো ৯৮ জন ইসরায়েলি বন্দী রয়েছেন। যেসব ইসরায়েলি মারা গেছে তাদের দেহ ফেরত দেওয়া নিয়ে কথা রয়েছে। তিনি বলছে, ইসরায়েলি সেনা পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে, তবে সীমান্তের মধ্যে ইসরায়েলি সেনা থাকবে, তবে তারা ইসরায়েলি শহর ও গ্রামগুলোকে রক্ষার কাজের জন্য থাকবে। গাজায় দক্ষিণ প্রান্তে ইসরায়েলি সেনা থাকবে, ফিলাডেলফি করিডোরেও নিরাপত্তা ব্যবস্থা থাকবে। চুক্তি হওয়ার কয়েকদিনের মধ্যে ইসরায়েল সেনা প্রত্যাহার শুরু করবে। তিনি জানিয়েছেন, নিরস্ত্র মানুষদের উত্তর গাজায় ফিরতে দেওয়া হবে, কোনো রকম অস্ত্রশস্ত্র নিয়ে যেতে দেওয়া হবে না। যেসব ফিলিস্তিনি হত্যা এবং ভয়ঙ্কর আক্রমণ করার দায় শাস্তিপ্রাপ্ত তাদের ছেড়ে দেওয়া হবে, তবে ২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলের আক্রমণের সঙ্গে যুক্তদের ছাড় দেওয়া হবে না। ইসরায়েল ও হামাসের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে। বেশ কিছুদিন হলো দুই পক্ষই বন্দী বিনিময় নিয়ে একমত হয়েছে, কিন্তু হামাসের দাবি, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে ইসরায়েল সেনাকে গাজা থেকে চলে যেতে হবে।
পারমাণবিক ইস্যুতে গঠনমূলক বৈঠক হয়েছে জানালো ইরান ও ইউরোপীয় শক্তিরা। ইরান ও ইউরোপীয় শক্তিগুলো জানিয়েছে তেহরানের পারমাণবিক ইস্যুতে গতকাল সোমবার দুই পক্ষের খোলামেলা ও গঠনমূলক বৈঠক হয়েছে। হাবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার সপ্তাহখানেক আগে পারমাণবিক ইস্যুতে বৈঠকে বসলো ইরান ও ইউরোপ। গত 2 মাসের মধ্যে এবার দ্বিতীয়বারের এমন বৈঠকে বসলো ইরান ও ইউরোপীয় শক্তিরা। এর আগে নভেম্বরের শেষের দিকে সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের সঙ্গে বৈঠকে বসেছিল তৃতীয় শক্তি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। সোমবারের বৈঠকের বিস্তারিত সম্পর্কে খুব কমই জানা গেছে। বৈঠক স্থল নিয়ে খোলামেলা ভাবে কিছু জানানো হয়নি দুই পক্ষের। বলছে বৈঠক গঠনমূলক হয়েছে, সবাই আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। ইরানের সংবাদ মাধ্যম ISNA জানায় দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখুদ রাখানচি ইউরোপের 3 দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। বিস্তারিত না জানিয়ে ISN এর প্রতিবেদনে বলা হয়েছে পরস্পর স্বার্থ বিদ্যমান নিষেধাজ্ঞা উড়িয়ে দেওয়ার কৌশল, পারমাণবিক বিষয়বলী ও উদ্বেগজনক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করছেন। পরবর্তী সময় আন্তর্জাতিক বিষয় সম্পর্কিত ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী এক্সপোস্টে বৈঠকে বলেন গুরু গম্ভীর, খোলামেলা এবং গঠনমূলক ভাবে হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারমাণবিক ইস্যুতে একটি চুক্তির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। স্বল্প পাল্লার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া। মঙ্গলবার 14 জানুয়ারি এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। খবর আল জাজিরার। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9:30টার দিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইনহোপ এক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার জাঙ্গা প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যকার জলসীমার অবতরণের আগে প্রায় 250 কিলোমিটার অর্থাৎ 155 মাইল পথ পাড়ি দিয়েছে। জেসিএস জানিয়েছে আরো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় কিনা সে বিষয়ে তাদের প্রস্তুতি রয়েছে এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার কার্যকলাপের উপর নজরদারি জোরদার করছে। যুক্তরাষ্ট্র এবং জাপানের সঙ্গে এই বিষয়ে সব ধরনের তথ্য আদান প্রদান করা হচ্ছে বলে জানানো হয়। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চৈ সাং মেক বলছেন তার দেশ উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কঠোর প্রতিক্রিয়া জানানো এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানানো হয়েছে। চলতি বছরের শুরুতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। এর আগে গত 6 জানুয়ারি নতুন ধরনের মধ্যম মাত্রার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছিল উত্তর কোরিয়া। সে সময় দক্ষিণ কোরিয়া সফর করছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শক্তিশালী আমেরিকাকে রেখে যাচ্ছি, বিদায় বেলায় বাইডেনের মন্তব্য। বিদায় বেলায় নিজের প্রশাসনের বিদেশি নীতির পক্ষে জোরালো বক্তব্য দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলছেন এর 4 বছরে আমরা সংকটের মুখোমুখি হয়েছি, আমাদের পরীক্ষা দিতে হয়েছে। আমি মনে করি আমরা যে অবস্থায় পরীক্ষা শুরু করছিলাম তার চেয়ে শক্তিশালী রূপ বের হয়ে এসেছে। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ভাষণে বাইডেন এসব কথা বলেন। 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে পররাষ্ট্রনীতি নিয়ে এটাই ছিল বাইডেনের শেষ ভাষণ। বাইডেন ভাষণে বলেন আমরা একটি বাকপতনের মুখে দাঁড়িয়েছি। শীতল যুদ্ধ পরবর্তী যুগের অবসান হচ্ছে, একটি নতুন যুগের সূচনা হচ্ছে। সামনের মাস ও বছরগুলোতে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে, তবে এটা স্পষ্ট আমরা প্রশাসন পরবর্তী প্রশাসন খুব শক্তিশালী অবস্থায় রেখে যাচ্ছে। বাইডেন নিজ প্রশাসনের প্রশংসা করলেও সমালোচকদের বিভিন্ন ক্ষেত্রে তার প্রশাসনকে খুব কমই নম্বর দিয়েছে, বিশেষ করে গাজা যুদ্ধে ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দেওয়া নিয়ে। বাইডেন বলেন তিনি যখন হোয়াইট হাউসে প্রবেশ করছিলেন সেই সময় তুলনায় যুক্তরাষ্ট্র এক বেশিশালী এবং শত্রুরা এক বেশি দুর্বল। তিনি দাবি করেন আমরা এমন এক আমেরিকাকে রেখে যাচ্ছি যার বেশি বন্ধু ও শক্তিশালী জোট রয়েছে, শত্রুরা আরো দুর্বল হয়েছে এবং বেশিরভাগ চাপে রয়েছে। এমন এক আমেরিকা রেখে যাচ্ছে যা আবার নেতৃত্ব দিচ্ছে, দেশগুলোকে একই করছে, এজেন্ডা ঠিক করছে এবং নিজস্ব পরিকল্পনা ও লক্ষ্যের পেছনে অন্যদের জড়া করছে। ট্রাম্প এবারে নির্বাচনী প্রচারণার সময় বাইডেনের পররাষ্ট্র নীতির কড়া সমালোচনা করছিলেন। ট্রাম্পের অভিযোগ ছিল